আমি ডাক্তার তারিকুল আলম। ডিয়ার স্টুডেন্টস, আমরা হচ্ছে মাসখানেক আগে একটা ক্লাস নিয়েছিলাম। ওইটা ছিল অস্টিওমাইলাইটিস এর উপরে ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো যেহেতু একটা গ্যাপ পড়ে গিয়েছে, আমি অস্টিওমাইলাইটিস এর প্রিভিয়াস ক্লাসটা রিভিউ করব কিছুক্ষণ, তারপরে হচ্ছে আমরা নতুন পার্ট অফ অস্টিওমাইলাইটিস সেটা আগাবো। তো আজকে টার্গেট থাকবে আমাদের একিউট অস্টিওমাইলাইটিস যেইটুকু পড়িয়েছিলাম তার সাথে এর ট্রিটমেন্ট, প্লাস সাব একিউট অস্টিওমাইলাইটিসটা শেষ করব। আর যদি সময়ে কুলায় আমরা হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিসে কিছুটা যাব। একটু ডিস্টার্ব হচ্ছে। আমরা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ইনফেকশনটা সম্বন্ধে দু একটা কথা একটু বলি, যেটা বলাই লাগে। সেটা হচ্ছে আমাদের অর্থোপেডিক্সে আমরা যেই কয়টা টপিক নিয়ে খুব বেশি ওরিড হই, অস্টিওমাইলাইটিস অথবা তুমি অন্যভাবে বলতে পারো ইনফেকশন অফ মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এটা আমরা সব বেশি আমাদেরকে ভোগায়। এটা ভোগায় কোন সেন্সে? এটার ট্রিটমেন্টটা একটু ডিফিকাল্ট এবং হচ্ছে এখানে টাইম ডিমান্ডিং কিছু ডিসিশন নেওয়া লাগে। যে আর্লি ডিসিশন যদি আমরা নিতে পারি, পেশেন্টের সাফারিংস কম হয়। আর আমরা যদি ডিসিশন নিতে রিগার্ডিং দ্য ডায়াগনোসিস এন্ড রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট, আমরা যদি ডিসিশন নিতে দেরি করি তো পেশেন্টের একটু সাফারিংস বাড়ে। তো অর্থোপেডিক্সে আমরা অনেক কিছুই শিখবো, বাট ক্লিনিক্যালি উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার আইজ এন্ড ক্লিনিক্যাল কনফিডেন্স, স্পেশালি অন দিস টপিক। এটা আমাদের মোটামুটি একটু সাহসের সাথে বাড়ানো লাগবে। তো তোমরা সবাই জানো অস্টিওমাইলাইটিস, সেপ্টিক আর্থ্রাইটিস, পায়োমায়োসাইটিস and some other deep tissue infection like septic bursitis, abscess, necrotizing fasciitis, এগুলো হচ্ছে কমন কিছু মাস্কুলোস্কেলেটাল ইনফেকশন। তো আমরা আজকে মেইনলি অস্টিওমাইলাইটিস নিয়ে কথা বলবো। তো আমি একটু রিভিউ করতেছি যে অস্টিওমাইলাইটিস জিনিসটা কি। অস্টিওমাইলাইটিস হচ্ছে বোন এবং বোন মেরু এন্ড ইটস সারাউন্ডিং যে স্ট্রাকচার আছে তাদের ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন হতে পারে একিউট অথবা ক্রনিক, কখনো কখনো এটা সাব একিউটও হয়। এবং এই ইনফেকশন ইজ ইউজুয়ালি ডিউ টু অর সেকেন্ডারি টু ইনফেকশন উইথ মাইক্রো অর্গানিজম। এই ইনফ্লামেশনটা মাইক্রো অর্গানিজমের ইনফেকশনের কারণে হয়, যেটা ইনভলভ করে হচ্ছে বোন মেরু এন্ড ইটস সারাউন্ডিং পার্ট। আমরা আগেই কথা বলেছি যে অস্টিওমাইলাইটিস হচ্ছে কয়েক ধরনের। তো তার মধ্যে একিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস, এটা আমরা আজকে কথা বলবো। এরপরে হচ্ছে সাব একিউট, ক্রনিক, আর একটু আনকমন ভ্যারাইটি হচ্ছে ক্রনিক রিকারেন্ট মাল্টিফোকাল অস্টিওমাইলাইটিস। একটু দু একটা কথা বলি। একিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস হচ্ছে সেইটাই যেই পেশেন্টের সিমটম গুলা একিউট কন্ডিশনে আমাদের কাছে নিয়ে আসবে। আর সাব একিউট বলা হচ্ছে যে ওই অস্টিওমাইলাইটিসটা যেখানে পেশেন্টের সাইন সিমটমটা একটু মিনিমাম হবে, ভ্যাগ কিছু কমপ্লেইন্স নিয়ে আসবে, এন্ড ইউজুয়ালি এই সিমটম গুলা 2 সপ্তাহ ধরে হতে থাকবে। অর্থাৎ 14 দিনের মধ্যে যদি অস্টিওমাইলাইটিস আমাদের কাছে প্রেজেন্ট করে এবং যেই অস্টিওমাইলাইটিসটা এখনো ক্রনিসিটিতে কনভার্টেড হয় নাই এবং যেই অস্টিওমাইলাইটিসটাতে পেশেন্টের কমপ্লেইনটা রিলেটিভলি মাইল্ড হবে, অর্থাৎ ব্যাক কিছু কমপ্লেইন নিয়ে আসবে, সেটাকে আমরা সাব একিউট অস্টিওমাইলাইটিস হিসেবে কনসিডার করব। তো এদের সিকুয়েলি হিসেবে আমাদের কাছে পেশেন্ট আসে ক্রনিক অস্টিওমাইলাইটিস, যেটা সম্বন্ধে এখন কিছু বলতেছি না, ডিটেইলস ইনশাআল্লাহ আলাপ করব। আর একটা আনকমন ভ্যারাইটি যেটাকে আমরা বলি CRMO, ক্রনিক রিকারেন্ট মাল্টিফোকাল অস্টিওমাইলাইটিস। তো এমবিবিএস লেভেলে তোমাদের এটা শুধু নামটা জানলেই হবে, এটার ডিটেইলস আমরা পড়াবো না। তো এটা হচ্ছে এরকম একটা অস্টিওমাইলাইটিস যেখানে ক্রনিক অস্টিওমাইলাইটিস হবে, যার ফোকাই থাকবে মাল্টিপল, মানে একাধিক বোনস ইনভলভিং হবে
এবং এটা কখনো ভালো থাকবে, কখনো পেশেন্টের সিমটম অ্যাগ্রাভেট করবে, রিকার করবে। এই জিনিসটা হচ্ছে ক্রনিক রিকারেন্ট মাল্টিফোকাল অস্টিওমাইলাইটিস। একটু কথা বলি প্রিডিসপোজিং ফ্যাক্টর নিয়ে, অর্থাৎ হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট হেল্প টু বি টু বি ইনফেক্টেড অফ মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। হ্যাঁ, পেশেন্ট যদি ম্যালনারিশড থাকে, পেশেন্টের যদি সিস্টেমিক কোনো ডিসঅর্ডার থাকে লাইক ডায়াবেটিস মেলাইটাস, পেশেন্ট যদি ইমিউনো ডেফিসিট থাকে, ইমিউনো ডেফিসিট হতে পারে কোনো রোগের কারণে অথবা কোনো ড্রাগ নেওয়ার কারণে। এই যে ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ একটা জিনিস আছে। পেশেন্টের যদি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে, পেশেন্ট কখনো কখনো ট্রমা থেকে, ট্রমার সিকুয়েলি হিসেবে অস্টিওমাইলাইটিস নিয়ে আসে। আর কখনো কখনো আমরা কিছু আয়াট্রোজেনিক কাজ করি, যে আমরা একটা অপারেশন করলাম, আমরা একটা আর্থ্রোস্কোপি করলাম, তো সেই ক্ষেত্রে ওই ইনভেসিভ আয়াট্রোজেনিক মেজার্সে যদি কোনো কারণে আমার মাস্কুলোস্কেলেটাল টিস্যু কন্টামিনেটেড হয় বাই মাইক্রো অর্গানিজম, সেই ক্ষেত্রে অস্টিওমাইলাইটিস হতে পারে। এইটা খুব কমন জিনিস। তোমাদের বক্স কোশ্চেন বলো, রিটেন বলো, অনেক ক্ষেত্রে আসে যে হোয়াট আর দ্য কজেটিভ অর্গানিজম অফ অস্টিওমাইলাইটিস। তোমরা জানো ওভার 70% অফ কেসেস স্ট্যাফাইলোকোকাস অরিয়াসটা দায়ী। এছাড়া যাদের ক্রনিক স্কিন ইনফেকশন থেকে থাকে, তো সেইখান থেকেও স্ট্রেপ্টোকোকাস পায়োজেন দিয়ে অস্টিওমাইলাইটিস হতে পারে। স্ট্রেপ্টোকোকাস নিউমোনি দিয়ে হতে পারে। বাচ্চা 1 থেকে 4 বছর বয়স এদের হিমোফাইলাস দিয়ে হয়। আর যারা আইভি ড্রাগ এবিউজার তাদের ক্ষেত্রে সিডোমোনাস পাওয়া যায়। সিকেল সেল ডিজিজ যাদের আছে তাদের অস্টিওমাইলাইটিসে সালমোনেলার রিলেশন পাওয়া যায়। আমরা অস্টিওমাইলাইটিস নিয়ে কেন বেশি চিন্তা করি? কারণ যখন অস্টিওমাইলাইটিস হয়, এটা একটা পেশেন্টের লিম্বের ফাংশন রিডিউস করে। পেশেন্টের জন্য অস্টিওমাইলাইটিস একটা সাইকোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল বার্ডেন। এবং শুধু পেশেন্টের জন্য না, অস্টিওমাইলাইটিসটা ওই পেশেন্টের ট্রিটমেন্ট যারা দিতেছে, যেই ডাক্তার, তার জন্য একটা সাইকোলজিক্যাল বার্ডেন। কারণ পেশেন্ট অনেক সময়ই গুড ডিসিশন না নিতে পারলে পেশেন্ট ইমপ্রুভ করে না। সেই ক্ষেত্রে পেশেন্টের অনেক বেশি লস হয়ে যায় এবং অনেক বেশি টাকা পয়সা খরচ হয়। কিভাবে? এক হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্ট, হসপিটাল স্টেইং, এবং পেশেন্ট কাজ করতে পারতেছে না, তার লিম্বটা ফাংশনিং হচ্ছে না। একদিকে পেশেন্টের কিছু টাকা পয়সা খরচ হচ্ছে রিগার্ডিং ট্রিটমেন্ট পারপাস, আবার পেশেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হচ্ছে, যে সে ইনকামও করতে পারতেছে না। তো দেখো অনেকগুলা ফ্যাক্টর হচ্ছে অস্টিওমাইলাইটিস রেজাল্ট করতেছে। সো ইউ হ্যাভ টু ভেরি কশাস অ্যাবাউট দ্য ডায়াগনোসিস, স্পেশালি দ্য ডায়াগনোসিস। তুমি যদি ডায়াগনোসিসটা আর্লি করতে পারো এবং কনফিডেন্টলি করতে পারো দ্যাট ইজ এ কেস অফ অস্টিওমাইলাইটিস, তো সেই ক্ষেত্রে তুমি ট্রিটমেন্টটা আর্লি শুরু করতে পারবা। একিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস সম্বন্ধে অল্প দু একটা কথা। আমি কিন্তু এই ক্লাসগুলো আগে নিয়েছি, এই কারণে আজকে একটু জাস্ট ওভারভিউ করতেছি যাতে তোমরা একটু রিক্যাপ করতে পারো। একিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস এটা আসলে চিলড্রেনদের অসুখ ইউজুয়ালি। অ্যাডাল্টের ক্ষেত্রে কখনো কখনো হয়। তো অ্যাডাল্টের ক্ষেত্রে যদি কোনো কারণে সেই অ্যাডাল্ট পেশেন্টটা ইমিউনো সাপ্রেসড থাকে বাই সাম ড্রাগস অর সাম ডিজিজ, সেই ক্ষেত্রে হতে পারে। এখন ট্রমার সাথে অস্টিওমাইলাইটিসের সম্পর্ক কি? আসলে ট্রমা তোমার অস্টিওমাইলাইটিসের কোনো কারণ না। আমরা যদি জিজ্ঞেস করি যে ট্রমা কি অস্টিওমাইলাইটিসের কারণ, যে না, ট্রমা একটা রিস্ক ফ্যাক্টর, প্রিডিসপোজিং ফ্যাক্টর। ট্রমার আরেকটা বিষয় আছে, ট্রমা তোমার ঠিক করে যে কোথায় অস্টিওমাইলাইটিসটা হবে, অর্থাৎ যেখানে একটা ট্রমা হইল, তো সেইখানে ট্রমার কারণে তোমরা জানো সেখানে কিছু ব্লিডিং হয়। তো ওই পেশেন্টটা যদি ব্যাকটেরিয়ামিয়ার পেশেন্ট হয়ে থাকে, তো ওই পেশেন্টের ওই ট্রমার জায়গাটায় যেখানে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমটা ইনভলভ হয়েছে, সাপোজ লেগে একটা ট্রমা হইলো, টিবিয়াতে তুমি একটা ট্রমা হইলো, আর ওই পেশেন্টটা ব্যাকটেরিয়ামিয়ায় সাফার করতেছে, তো ওইখানে ব্লিডিং হবে, ওইখানে অর্গানিজম সেটেল হবে, এবং সেইখানে যদি অস্টিওমাইলাইটিস হয় ওই পেশেন্টের, তাহলে টিবিয়া মে বি দ্য সাইট অফ ইনভলভমেন্ট। তো এই হিসেবে ট্রমাটা তোমার অস্টিওমাইলাইটিস, দ্যাট ইজ বোন ইনফেকশনের সাইটটাকে ডিটারমিনেট করতে হেল্প করে। এখন অর্গানিজম কোথা থেকে আসে? আমরা যেটা বললাম যে অপারেশন থেকে হইতে পারে, অথবা একটা ওপেন ফ্র্যাকচার হইলো। তো ওপেন ফ্র্যাকচার সম্বন্ধে আমাদের আমার সিনিয়র ভাই ডাক্তার কাজী শহীদুল আলম, উনি তোমাদের ফ্র্যাকচার পার্টটা নিবে, ওখানে উনি পড়াবে যে ওপেন ফ্র্যাকচার কি,
ওপেন ফ্র্যাকচারের কমপ্লিকেশন হিসেবে যে অস্টিওমাইলাইটিস এই জিনিসটা আসবে। তো তোমরা ধরে রাখো যে অপারেশনের সময় আমি বোনসটাকে এক্সপোজ করলাম এজ এ সার্জন, আর ওপেন ফ্র্যাকচার অ্যাক্সিডেন্টালি হইল, তো যেটাই হোক দুইটাতেই আমার বোনস অথবা ওই ফ্র্যাকচারের জায়গার যে হেমাটোমা সেটা বাইরের সাথে একটা কন্টাক্ট হয়, এক্সটেরিয়রের সাথে কন্টাক্ট হয়। তো ওইখানে অর্গানিজমটা যদি সেখানে সেটেল হয় সেটা অস্টিওমাইলাইটিস করতে পারে। ব্লাড স্ট্রিম, সেপটিক টুথ, ইউরেথ্রাল ক্যাথেটার করা কোনো পেশেন্ট, আর্টেরিয়াল লাইন ইনডয়েলিং করা কোনো পেশেন্ট, অথবা পেশেন্টের ডার্টি নিডল ইউজ করে কোনো প্রসিডিউর করা হয়েছে, হ্যাঁ, তো এই সমস্ত সোর্স থেকে মাইক্রো অর্গানিজম আমার অস্টিওমাইলাইটিস হওয়ার জন্য ঢুকে। এইটা খুব মনোযোগ দিয়ে একটু শোনা লাগবে যে আমাদের বোনসের কোনো সমস্যা, ঠিক আছে। সাইট অফ ইনফেকশন বলতে আমি কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি বোনসের কোন সাইটে এই অস্টিওমাইলাইটিসটা কমন, অর্থাৎ বোনসে ডেভেলপিং একটা বোন তোমরা জানো এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস, এই তিনটা পার্ট আছে। তো ইউজুয়ালি মেটাফাইসিসটা, হ্যাঁ, অর্থাৎ একেবারে বনি এন্ড না, ডায়া এপিফাইসিসের মিডিয়াল যে জাংশনের যে পার্টটা সেটা হচ্ছে মেটাফাইসিস। মেটাফাইসিস অফ লং বোন is usually the common site of osteomyelitis, acute osteomyelitis. এখন টিবিয়ার প্রক্সিমাল এবং ফিমারের প্রক্সিমাল বা ডিস্টাল এন্ড এই দুইটাতে সবচেয়ে বেশি অস্টিওমাইলাইটিস আমরা পাই, অ্যাকিউট হেমাটোজেনাস। আর অ্যাডাল্টের ক্ষেত্রে ভার্টিব্রাতে আমরা অস্টিওমাইলাইটিস এটা পাই। এখন এই মেটাফাইসিসে কেন? এর একটা অ্যানাটমিক্যাল পিকুলিয়ারিটি আছে। এই পিকুলিয়ারিটির কারণে মেটাফাইসিস ইজ দ্য কমনেস্ট সাইট অফ অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। মেটাফাইসিসটা কি হয় যে এইখানে ব্লাড ভেসেলের একটা পিকুলিয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। তোমরা এই ছবিটা একটু দেখো, এই যে নিউট্রিয়েন্ট আর্টারি ঢুকলো, ঢুকে এইখানে যে ইয়েটা হয়, এই যে দেখো ব্রাঞ্চিং হচ্ছে, ঠিক আছে, এই ব্রাঞ্চিং মেটাফেশিয়াল ভেসেলস গুলা ব্রাঞ্চিং হচ্ছে। এটাকে আরেকটু বড় করে এখানে দেখানো হয়েছে। দেখো এই আর্টেরিউলটা ও একটা টার্ন করে, এই টার্ন করে সাইনুসয়েড, ভেনাস সাইনুসয়েডের সাথে মিশে। তো এই যে যে জায়গাটা, এই জায়গাটা একেবারে একটা দেখো হেয়ার লুপ প্যাটার্ন, এই যে যে জিনিসটা আছে, ঠিক আছে, এই জিনিসটার মতো, অর্থাৎ আমরা যে চুলের ক্লিপ ব্যবহার করি, তো চুলের ক্লিপ যেটা হেয়ার পিন, সেই প্যাটার্ন একটা এই মানে ভাস্কুলার সিস্টেম ডেভেলপ করে। তো এতে হয় কি, এই জায়গাগুলাতে ভাস্কুলার যে ফ্লো আছে সেইটা একটু স্টেসিস হয়ে যায় এবং একটু স্লো হয়ে যায়। আর ওইখানে ভাস্কুলার ফ্লো একটু টার্বুলেন্টও হয়ে যায়, অর্থাৎ স্টেসিস, ভাস্কুলার স্টেসিস, স্লো হয়ে যাওয়া ভাস্কুলার ফ্লো এন্ড টার্বুলেন্ট ব্লাড ফ্লো, এই সবগুলা ফেভার করে ব্যাকটেরিয়াল কলোনাইজেশনের ক্ষেত্রে। তো এইখানে যদি তোমার ব্লাডে ব্যাকটেরিয়া থেকে থাকে অথবা অন্য সোর্স থেকে ব্যাকটেরিয়া ব্লাডে আসলো, তো এই জায়গাটার অ্যানাটমিক্যাল এই পিকুলিয়ারিটির কারণে সেখানে ব্লাড অর্গানিজমটা কলোনাইজ করে। তো এইখানে যখন, আর এই জায়গাটা কোনটা, এই জায়গাটা হচ্ছে মেটাফাইসিস। তো অ্যাভেলেবিলিটি অফ ব্যাকটেরিয়া মেটাফাইসিসে তখন বেশি হয়ে যায়। আর এই জায়গার যে ভাস্কুলার এন্ডোথেলিয়াম আছে, সেই এন্ডোথেলিয়াম গুলার মধ্যে গ্যাপ একটু বেশি, তোমরা এটা জানো। তো এইটা পারমিট করে এক্সট্রাভেসেশন অফ অর্গানিজম হইতে, অর্থাৎ অর্গানিজমটা এখানে কলোনাইজেশন করে এবং এখান থেকে এক্সট্রাভেসেশন অফ ব্যাকটেরিয়া, এটাও মেটাফাইসিসেই হয়। এটা আর কিছু না, জাস্ট দিস পিকুলিয়ারিটি অফ ভাস্কুলার অ্যারেঞ্জমেন্ট। তো ওইখানে যেহেতু অর্গানিজম বেশি পাওয়া যায়, অর্গানিজম কলোনাইজ বেশি করে, ভাস্কুলার ফ্লো কম থাকে, এই কারণে মেটাফাইসিসেই ইউজুয়ালি অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসটা হয়। এই ওই আগের ছবিটাই তার একটু বড় করে এখানে দেখানো হচ্ছে। এইখানে আরেকটা পিকুলিয়ার আমরা পাচ্ছি, কি কোনো ঝামেলা, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, গুড। তোমরা একটা জিনিস খেয়াল করো, ইনফ্যান্ট এবং চিলড্রেন, এটা একটা গ্রোয়িং বোনকে তুমি যদি কল্পনা করো, এই নিউট্রিয়েন্ট আর্টারি এখানে আসলো, তো ইনফ্যান্ট যে ওর এটা গ্রোথ প্লেট, আমরা এটাকে ফাইসিস বলি। দেখো এই গ্রোথ প্লেটটা ইনফ্যান্টের ক্ষেত্রে পিয়ার্সড হয় বাই ভেসেলস, অর্থাৎ ইনফ্যান্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার গ্রোথ প্লেটটা সাফিসিয়েন্টলি স্ট্রং হয় না,
যেটা প্রিভেন্ট করে ভাস্কুলার পেনিট্রেশন। বাট চিলড্রেনের ক্ষেত্রে দেখো এখানে এই ভেসেলগুলো যে এরকম এই ইপিফাইসিসে যায় না। তো এইখানে আমি যেই কথাটা দিয়ে একটু আগে বললাম যে মেটাফাইসিস ইজ ইউজুয়ালি দ্য কমন সাইট অফ অস্টিওমাইলাইটিস, কিন্তু একেবারে ছোট বাচ্চা ইনফ্যান্ট ওদের এই মেটাফাইসিস থেকে ইপিফাইসিসে কখনো কখনো অস্টিওমাইলাইটিস হতে পারে। বাট ইন চিলড্রেন এটা সাধারণত ইপিফাইসিস ইনভলভ করে না। তবে যদি মনে করো এই ইপিফাইসিস মেটাফাইসিসটা ইনভলভ হইলো, এখান থেকে একিউট অস্টিওমাইলাইটিসটা একটু লম্বা সময় নিল, যেখান থেকে সাইনাস তৈরি হইতে পারলো, অর্থাৎ এইখান থেকে ডিসচার্জ যদি এই মেটাফেশিয়াল কর্টেক্স ব্রেকডাউন করে এই জায়গায় আসতে পারে, আর এইটা যদি কোনো ইন্ট্রা ক্যাপসুলার জয়েন্টের পার্ট হয়, একটু ভালো করে বুঝো, এখানে ইনফেকশন হয়েছিল, এই ইনফেকশন আস্তে আস্তে মেটাফেসিসের কর্টেক্স ভেদ করে এখানে সাইনাস হয়ে এই রিজিয়নটায় আসছে, আর এইখানে মনে করো ক্যাপসুল, এটা টিবিয়া, উপরে ফিমার আছে। তো এই ক্ষেত্রে প্রথমে এইখান থেকে ইনফেকশন জয়েন্ট ক্যাভিটিতে যাবে, জয়েন্ট ক্যাভিটি থেকে পরবর্তীতে সে এইপিফাইসিস ধরতে পারে, এমনকি অন্য বোনস যেটা আছে ফিমার এখানে যে আংটিটা আছে সেটাও ধরতে পারে, এমনকি এই পেশেন্টের সেপটিক আর্থ্রাইটিসও ডেভেলপ করতে পারে। তো ইউজুয়ালি এপিফাইসিস ইনভলভ হয় না ইন চিলড্রেন। যদি সেখান থেকে কমপ্লিকেশন হয়, আমরা অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্ট ভালো মতো করতে না পারি, অস্টিওমাইলাইটিসের প্যাথোজেনেসিসটাকে আটকাইতে না পারি, সেই ক্ষেত্রে এপিফাইসিস সামটাইমস মে বি ইনভলভড। But in infant, there is a chance of involvement of both meta and epiphysis in acute hematogenous osteomyelitis. এখন প্যাথোলজিক্যাল কয়েকটা স্টেজ আছে। প্রথমে ইনফ্লামেশন হয়, পরে সাপুরেশন হয়, তারপরে নেক্রোসিস হয়, এরপর পর রিঅ্যাক্টিভ নিউ বোন ফরমেশন হয়। যদি ট্রিটমেন্ট ঠিক মতো হয় রেজলিউশন হয়, ট্রিটমেন্ট ঠিক মতো না হলে কমপ্লিকেশন হয়। তো একটা কথা, এই যে ক্যারেক্টারিস্টিক প্রোগ্রেশন অর্থাৎ প্যাথোলজি অফ অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, এটার সবকটা প্রসেস সবকটা পেশেন্টেরই হবে এরকম না। আমি যদি পেশেন্টকে এই ইনফ্লামেশন স্টেজে আর্লি ডায়াগনোসিস করতে পারি, আর্লি ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে পেশেন্ট হয়তো তার পরবর্তী প্যাথোলজিক্যাল স্টেজ গুলাতে যাবে না। এইটাই হচ্ছে কথা, তুমি যত আর্লি স্টেজে ট্রিটমেন্ট করবে পেশেন্টের প্রোগ্রেশন তত আর্লি স্টেজে হল্ট হয়ে যাবে, প্যাথোজেনেসিসটা আটকে যাবে, অর্থাৎ পেশেন্ট ইমপ্রুভ করবে বেটার। আর যত বেশি দেরিতে তোমার ডায়াগনোসিস হবে, যত ইনএডিকুয়েট তোমার ট্রিটমেন্ট হবে, তত বেশি চান্স থাকবে পেশেন্টের এই পরবর্তী স্টেপ গুলাতে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন একটা কথা আছে যে প্যাথোলজিক্যাল পিকচার আবার এটা ডিপেন্ড করে পেশেন্টের এইজের উপরে, পেশেন্টের সাইট অফ ইনফেকশন উপরে, এবং অর্গানিজম যেটা আছে সেটার ভিরুলেন্সের উপরে, এবং পেশেন্টের ইমিউনিটির উপরে। যদি পেশেন্ট ইমিউনোলজিক্যালি স্ট্রং হয়, যেই অর্গানিজম দিয়ে অস্টিওমাইলাইটিস হলো সেটার ভিরুলেন্সি কম হয়, পেশেন্টের এইজ যদি তোমার ইমিউনিটির পক্ষে অর্থাৎ এক্সট্রিম অফ এইজে না থাকে, হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলা পেশেন্টের এই প্যাথোলজিক্যাল স্টেজ গুলা তোমার এই মানে কোন স্টেজে যাবে, খারাপ স্টেজ গুলাতে যাবে কিনা, এগুলাকে অনেক সময় আমাদের ইয়ে করে, মানে হেল্প করে যে আর্লি স্টেজে পর্যন্ত যে ডিজিজটা থেমে যাবে নাকি পরের স্টেজ গুলাতে যাবে। তো ইনফ্লামেশনে কি হয়, এখানে ভাস্কুলার কনজেশন হয়, ফ্লুইড এক্সুডেশন হয়, নিউট্রোফিল আসে, ইন্ট্রাওসিয়াস প্রেসার বেড়ে যায়, ব্লাড সাপ্লাইটা অবস্ট্রাক্ট হয়, ভাস্কুলার থ্রম্বোসিস হয়, এবং ইমপেন্ডিং ইসকেমিয়া হয়, পেশেন্টের পেইন হয়। এই ইনফ্লামেশন স্টেজ অফ অস্টিওমাইলাইটিসে পেশেন্ট পেইনের কথা বলে এবং আমার সোয়েলিং এর কথা বলে। হ্যাঁ, তো ইনফ্লামেশনের পরে হচ্ছে সাপুরেশন। দেখো যে পেশেন্টের ইনফেকশনের সেকেন্ড থার্ড ডেতে ইউজুয়ালি যদি ভিরুলেন্ট একটা অর্গানিজম হয়, তাহলে এই পাঁচটা তোমার কি করে, বকম্যানস ক্যানাল যে আছে বোনসের সেটা দিয়ে সাবপেরিপেরিয়াস্টিয়াল রিজিয়নে যায়। অর্থাৎ মনে করো এটা একটা বোনস, এই বোনস থেকে সে মেটাফেশিয়াল রিজিয়নটা ইনভলভ হয়েছে, সেখান থেকে বকম্যানস ক্যানাল দিয়ে বোনের পেরিফেরিতে যাবে। পেরিফেরিতে মানে কি, ওই পেরিওস্টিয়ামটাকে কর্টেক্সটাকে ভেদ করবে, তারপরে পেরিওস্টিয়ামটাকে ব্রেক মানে ইলিভেট করবে, আর সেই পেরিওস্টিয়ামের নিচে কর্টেক্সের বাইরে ওই জায়গাটাতে একটা সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস তৈরি করবে। তো এই যে অ্যাবসেসের মাধ্যমে যে পাঁচটা হইলো, এই পাঁচটা তোমার খেয়াল করো যে এই পেরিওস্টিয়াম বরাবর, পেরিওস্টিয়াম এবং কর্টেক্সের মাঝামাঝি জায়গা দিয়ে নিচের দিকে সে এটা ট্রাভেল করবে। অথবা
ওই জায়গার যে সফট টিস্যু আছে সেই সফট টিস্যুটা বার্স্ট হয়ে বাইরের দিকে চলে আসবে। এই স্টেজটা হচ্ছে সাপুরেশন স্টেজ। এরপরে নেক্রোসিস হইতে পারে, মাইক্রোস্কোপিক বোন ডেথ। ধরো আমি সাপুরেশন, ইনফ্লামেশন, ওই স্টেজে ডিজিজটাকে বন্ধ করতে পারলাম না, হল্ট করতে পারলাম না, তো তখন পেশেন্টের ওই জায়গায় তোমার অ্যাভাস্কুলার নেক্রোসিস হবে, গ্রোথ প্লেট, এপিফাইসিস এগুলা, এবং সেখান থেকে আলটিমেটলি ওই জায়গায় যদি আমি হল্ট করতে না পারি, সেটা সিকুয়েস্ট্রাম তৈরি করার দিকে চলে যাবে। সিকুয়েস্ট্রাম হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিসে, বাট আলটিমেটলি নেক্রোসিস হইতে 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 যাবে। আর তখন এই স্টেজে বডির রেসপন্সে তোমার গ্রেনুলেশন টিস্যু তৈরি হয়, গ্রাজুয়াল ইনগ্রোথ হয়, এবং এটা একটা বাউন্ডারি তৈরি করে ডেড এবং লিভিং বোনস এর মাঝামাঝি জায়গায়। এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। তো এই স্টেজেও আমরা ডিজিজটাকে কন্ট্রোল করতে পারলে সেটা ক্রনিসিটির দিকে যাবে না। আর এটা যদি পরবর্তীতে আমরা এখন যদি ক্রনিক অস্টিওমাইলাইটিসের দিকে যাইতে থাকে, তখন সেখানে তোমার নিউ বোন ফরমেশন হবে, যেটাকে আমরা ইনভলুক্রাম বলি। হ্যাঁ, আর রিজলিউশন এটা আর আগের স্টেজ গুলাতেও হতে পারে, অথবা এই স্টেজের লাস্ট স্টেজ হিসেবে সেখানেও তোমার রিজলিউশন হতে পারে। তো এখন ক্লিনিক্যালি কি কি প্রেজেন্টেশন নিয়ে আমার কাছে একটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের পেশেন্ট আসবে? পেইন থাকবে, সোয়েলিং থাকবে, ফিভার থাকবে, নশিয়া ভমিটিং থাকতে পারে, সাইনাস ট্র্যাক্ট থাকতে পারে, লিম্পিং হতে পারে। লিম্পিং কেন? লিম্পিং পেইনের কারণে লিম্পিং হবে। হ্যাঁ, ইনভেস্টিগেশন আমরা এক্সরে করব, ব্লাডের মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট করব ইএসআর সহ, সিআরপি করব, আমরা হাই রেজুলেশন আলট্রাসোনোগ্রাম করতে পারি, আমরা বোন স্ক্যান করতে পারি। তবে সার্টেন ওয়ে টু কনফার্ম অস্টিওমাইলাইটিস ইজ টু অ্যাসপিরেট পাস। তুমি যদি ওইখান থেকে বোনসের আশপাশ থেকে তুমি পাস অ্যাসপিরেট করতে পারো, তাহলে তুমি মোটামুটি বুঝতে পারো যে এটা অস্টিওমাইলাইটিস। হ্যাঁ, ব্লাডের পিকচারটা কি আসবে? ব্লাডে তোমার নিউট্রোফিল কাউন্ট বাড়বে, ইএসআর বাড়বে, টোটাল কাউন্ট বাড়বে, সিআরপি বাড়বে। আর যদি তুমি এক্সরে করো, এক্সরেতে কি জিনিসটা পাবা? যে প্রথম দিকে যদি দেখো, আসলে প্রথম দিকে আমরা খুব বেশি কিছু পাই না, শুধু সফট টিস্যু সোয়েলিং পাওয়া যায়। হ্যাঁ, সফট টিস্যু সোয়েলিং পাওয়া যায়। তো সফট টিস্যু সোয়েলিং এর পরবর্তীতে কি পাওয়া যায়? এগুলো যে মটলিং বলে, হ্যাঁ, মেটাফেসিয়াল মটলিং, মানে বিভিন্ন রকম একটা বৈসাদৃশ্য আসে। ঠিক আছে, এগুলাকে মটলিং। মটলিং মানে হচ্ছে বিভিন্ন বর্ণে বিভিন্ন রঙে রাঙায়িত। হ্যাঁ, দেখো যে এখানে কিছু অংশ সাদা দেখা যাচ্ছে, কিছু অংশ কালো দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে আর্লি ফিচার। যদি আর একটু যাও, সাপোজ ধরো 10-12 দিন, তখন এখানে হবে কি, এই শ্যাপটা ইনভলভ হবে, পেরিওস্টিয়াল রিঅ্যাকশন হবে, আর এখানে ইনভলভমেন্টটা বেশি পাওয়া যাবে। এই পাওয়া যায় হচ্ছে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে। দেখো একটা পেশেন্ট ছিল, হিউমেরাস অস্টিওমাইলাইটিস হচ্ছে, এটা প্রথম দিকে শুধু এদিকে সফট টিস্যু সোয়েলিং, তো আস্তে 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 যখন আগাইতে থাকলো, দেখো এই যে এটাতে কিছু মটলিং পাওয়া যাচ্ছে, এটাতে আরো বেশি পাওয়া যাচ্ছে, এন্ড আলটিমেটলি এটা ক্রনিক সিটির দিকে ডেভেলপ করছে, ক্রনিক অস্টিওমাইলাইটিসের দিকে যাচ্ছে। আমরা এমআরআই করতে পারি। হ্যাঁ, এমআরআই করলে আমরা কি পাবো? তো এমআরআই করলে আমরা যে মেটাফেসিয়াল রিজনটা, হ্যাঁ, সেখানে মেরো এডিমা পাওয়া যায়, হ্যাঁ, এবং সফট টিস্যু এনহ্যান্সমেন্ট পাওয়া যায়। এমআরআই হচ্ছে আর্লি ডিটেকশন করতে হেল্প করে, বাট তোমরা জানো এমআরআই একটা অনেক দামি পরীক্ষা, সবসময় আমাদের কাছে অ্যাভেলেবল হয় না। এই যে দেখো, এটা মানে ক্রনিক অস্টিওমাইলাইটিস এর একটা এক্সরে। এই পেশেন্টের এদিকে অস্টিওমাইলাইটিস হয়েছিল। হ্যাঁ, এইদিকে দেখো সাদা সাদা, এদিকে কালা কালো, এইদিকে দেখো আবার একটা সাদা, অর্থাৎ এইটা হচ্ছে সিকুয়েস্ট্রাম। হ্যাঁ, এইটা হচ্ছে সিকুয়েস্ট্রাম। তো আজকে আমরা হয়তো ক্রনিক অস্টিওমাইলাইটিসে যাব না, নেক্সট ক্লাসে আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিস আলাপ করব। তো দেখে রাখো যে আস্তে আস্তে গ্রাজুয়ালি যায়। তো রেডিওলজিক্যালি এক্সরেতে যখন তুমি একটা সিকুয়েস্ট্রাম পেয়ে যাবা, তখন নো ডাউট দ্যাট ইজ ক্রনিক অস্টিওমাইলাইটিস। তো এগুলো আমরা কথা বলে আসছি যে কার্ডিনাল ফিচার কি কি হবে। পেইন, ফিভার, রিফিউজাল টু বিয়ার ওয়েট, ডব্লিউবিসি কাউন্ট বেশি বাড়বে, ইএসআর বাড়বে, সিআরপি বাড়বে। এই কটাকে কার্ডিনাল ফিচার অফ অ্যাকিউট অস্টিওমাইলাইটিস বলে। এটা তোমাদের রিটেনে আসলে এই কটা কথা লিখতে হবে, আর অনেক সময় ভাইভাতেও আমরা ধরি। তো সব এই ধরনের একটা লিম্বের একটা সোয়েলিং, একটা ট্রমার হিস্ট্রি দিলো, তো পেশেন্ট পেইন ফিভার নিয়ে আসলো, ইউজ করতে পারতেছে না, তো সবগুলাই তো আর অস্টিওমাইলাইটিস হবে না। কিছু জিনিস ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে মাথায় রাখতে হবে, যেরকম সেলিউলাইটিস, রিউমাটিজমের একিউট কন্ডিশন, অর্থাৎ রিউমাটয়েড যে ডিজিজ গুলো আছে, ওই ডিজিজ গুলা একিউট স্টেজে অনেক সময় অস্টিওমাইলাইটিস এর মতো ফিচার নিয়ে আসে।
সেপটিক আর্থ্রাইটিস অনেক সময়ই তোমাকে মিসগাইড করবে, পেশেন্টের সেপটিক না অস্টিওমাইলিটিস, সেপটিক না অ্যাকিউট অস্টিওমাইলিটিস। তো খেয়াল রাখবা যে সেপটিক আর্থ্রাইটিস যদি হয় তাহলে পেশেন্টের যে জয়েন্টটা এগুলো বেশি সোলেন থাকবে, জয়েন্টটাকে মুভমেন্ট করতে পারবা না। আর অ্যাকিউট অস্টিওমাইলিটিসে জয়েন্টটা একটু কম সোলেন থাকবে, লিম্ফ পার্টটা সোলেন বেশি থাকবে এবং মুভমেন্ট তুমি করতে পারবা। আর ইউইংস সার্কোমা এটা একটা বোনের মেলিগনেন্সি। তো এই ক্ষেত্রে এই সিস্টেমিক যে কন্ডিশন গুলা প্রেজেন্টেশন গুলার কথা বললাম সেগুলা নিয়ে আমাদের কাছে আসে। তো কখনো কখনো ইউইংস সার্কোমা আমাদের অস্টিওমাইলিটিস হিসেবে ডায়াগনোসিসে ডিফারেন্সিয়েট করতে হয়। নেক্রোটাইজিং মায়োসাইটিস, সিকেল সেল ডিজিজ এগুলাও এর ডিডি হিসেবে আসে। এখন আজকে আমরা ট্রিটমেন্টটার দিকে একটু জোর দিব। আমরা লাস্ট ক্লাসে মানে এর আগে মাসখানেক আগে যে ক্লাসটা নিয়েছিলাম ওইটাতে তোমার ট্রিটমেন্ট আমি জাস্ট শুরু করেছিলাম, কিন্তু ডিটেলস বলতে পারিনি। অস্টিওমাইলাইটিস তুমি যদি সাসপেক্ট করো অন ক্লিনিক্যাল গ্রাউন্ড, ঠিক আছে, ভালো করে বুঝো, ক্লিনিক্যাল গ্রাউন্ডে তুমি যদি অস্টিওমাইলাইটিস সাসপেক্ট করো, তুমি পেশেন্টের ব্লাড এবং সেই জায়গা থেকে ফ্লুইড যদি অ্যাসপিরেট করা যায় সেটা নিবা এবং সেগুলার জন্য ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের জন্য পাঠাবা। বাট এই ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আসলো তারপরে আমি ট্রিটমেন্ট শুরু করব, এই ভুল করা যাবে না। ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়ে গেল, সাথে সাথে আমার স্পেসিমেন ফর ইনভেস্টিগেশনস আই হ্যাভ টু কালেক্ট, as well as we have to start the treatment immediately without waiting for confirmation of the diagnosis. এটা খুব ভালো জিনিস। তুমি যদি ট্রিটমেন্টে ডিলে করো তাহলে এই অস্টিওমাইলাইটিসের কমপ্লিকেশন গুলো হবে অনেক বেশি। আর ধরো তুমি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেললা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, ট্রিটমেন্ট শুরু করে দিলা, পরে যদি তোমার ডায়াগনোসিসটা রংও হয়, তুমি যেই ট্রিটমেন্টটা দিলা এই ট্রিটমেন্ট ওই পরিমাণ ক্ষতি করতে পারবে না যেই পরিমাণ ক্ষতি হবে ডিউ টু ডিলেইড ট্রিটমেন্ট ইন অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। সো ডায়াগনোসিস ক্লিনিক্যালি হয়ে গেল, ট্রিটমেন্ট শুরু করো, স্পেসিমেন কালেক্ট করো, স্পেসিমেন ইনভেস্টিগেশনে পাঠাও। এখন ট্রিটমেন্টের প্রিন্সিপালস গুলা কি? এক হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিবা পেশেন্টের পেইন কমানোর জন্য। পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে ইউজুয়ালি, এই ডিহাইড্রেশন কারেকশন করার জন্য, এটা একটা ব্যাপার। দুই, পেশেন্টের যে এফেক্টেড পার্ট অর্থাৎ যেখানে অস্টিওমাইলাইটিসটা হয়েছে সেটাকে তুমি স্প্লিন্টাইজ করবা, ইমমোবিলাইজ করবা। সাপোজ টিবিয়াতে হইলো, হ্যাঁ, বা ফিমারের লোয়ার এন্ডে হইলো, তুমি একটা লং লেগ ব্যাক স্ল্যাপ দিবা, ইমমোবিলাইজ করবা। কেন ইমমোবিলাইজ? এই ইমমোবিলাইজ করার কারণে পেশেন্টের দুইটা লাভ। একটা হচ্ছে মুভমেন্ট যত কম হবে তার স্প্রেডিং অফ অস্টিওমাইলাইটিসটা এটা কমবে। দুই, পেশেন্টের পেইন রিলিভ হবে। তিন, এই স্প্লিন্টেজ অনেক ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার প্রিভেন্ট করে। ঠিক আছে, এরপরে আসো অ্যান্টিবায়োটিক এবং সার্জিক্যাল ড্রেনেজ। অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা হইতে হবে রেশনাল এবং অ্যাকর্ডিং টু গাইডলাইন। আমি কথা বলবো অ্যান্টিবায়োটিক সম্বন্ধে। আর সার্জিক্যাল ড্রেনেজ কখনো কখনো লাগে, যে অ্যান্টিবায়োটিক দিলাম, আমি অন্যান্য অ্যাসপেক্ট অফ ট্রিটমেন্ট গুলাকে ফুলফিল করলাম, এরপরেও যদি আমার পাস তৈরি হয়ে যায় এবং সেইটা পেশেন্টের কন্ডিশনকে ডিটোরিয়েট করে, সেই ক্ষেত্রে সার্জিক্যাল ড্রেনেজ লাগতে পারে। আমি স্পেসিফিক কয়টা ইন্ডিকেশনের কথা বলবো যে কখন তুমি সার্জিক্যাল ড্রেনেজ করবা। তো অ্যান্টিবায়োটিক সম্বন্ধে দুই চারটা কথা শোনো। যে অ্যান্টিবায়োটিকটা শুরু করতে হবে ইন্ট্রাভেনাস আইভি। এটা সাধারণত 2 থেকে 4 সপ্তাহ আমরা দেই। হ্যাঁ, 2 সপ্তাহ মোটামুটি দেওয়াই লাগে, ধরে রাখো। এখানে একটা কথা বলছি যে বেস্ট গেস থেরাপি। তো তোমরা ফার্মাকোলজিতে কিন্তু এই টপিকটা পড়ে আসছে, হোয়াট ইজ বেস্ট গেস থেরাপি। হ্যাঁ, আমি ডিটেলস বলতেছি না, যে বেস্ট গেস সাদামাটা ভাষায় বাংলায় বলতে গেলে তো এটাই আসে যে সর্বোচ্চ অনুমান নির্ভর, অর্থাৎ একেবারে কাছাকাছি অনুমানের উপর ভিত্তি করে সঠিকের কাছাকাছি যে থেরাপিটা সেটা হচ্ছে বেস্ট গেস থেরাপি। তো এই বেস্ট গেস থেরাপিতে তোমার কি হেল্প করবে? যে তুমি যেই ওয়ার্ডে কাজ করতেছো, যেই এলাকাতে কাজ করতেছো, যেই বয়সের পেশেন্ট নিয়ে কাজ করতেছো, ওই এলাকা, ওই পেশেন্ট, ওই হসপিটালে কমন অর্গানিজম কি তোমার একটা আগে থেকেই ধারণা আছে, তুমি সেখানকার একজন এক্সপার্ট সার্জন, অর্থোপেডিক সার্জন, এবং ওইখানে কি কি অর্গানিজমের রেজিস্ট্যান্স আছে, ওইখানে কোন ড্রাগটা আগে ভালো কাজ করেছে, কোন ড্রাগটা রেজিস্ট্যান্ট হয়েছে, এই সমস্ত প্রিভিয়াস নলেজ এবং ওইখানকার লোকাল কোনো গাইডলাইন যদি থেকে থাকে, এর উপর ভিত্তি করে তুমি ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক শুরু করে দিবা। এটাই হচ্ছে বেস্ট কেস থেরাপি।
এই ময়মনসিংহ মেডিকেল কলেজের আমাদের অর্থোপেডিক্স 9 নাম্বার 10 নাম্বার ওয়ার্ড। তো এই ওয়ার্ডের যে ট্রিটমেন্ট হবে বেস্ট গ্যাস থেরাপি, নেপালের এই অস্টিওমাইলাইটিস চিকিৎসাতে বেস্ট গ্যাস থেরাপি এটা নাও হতে পারে। ময়মনসিংহে যেই ব্যাকটেরিয়াটা কমন, এই ব্যাকটেরিয়াটা নেপালে হয়তো নাও কমন হতে পারে। ময়মনসিংহের যেই অ্যান্টিবায়োটিকটা যেই বয়সী রোগীর জন্য বেশি সেনসিটিভ, ওই অ্যান্টিবায়োটিকটা নেপালে ওইরকম সেনসিটিভ নাও হতে পারে। এই যে ভেরিয়েশন অফ ট্রিটমেন্ট রিগার্ডিং দ্য চয়েস অফ অ্যান্টিবায়োটিক থেরাপি, এইটা ওই বেস্ট গ্যাস থেরাপি তোমাকে হেল্প করবে। তবে কমন কথা হচ্ছে প্রথমে কিন্তু অবশ্যই আইভি ইন্ট্রাভেনাস রুটে শুরু করতে হবে। তো এখন আমি মনে করো অ্যান্টিবায়োটিক শুরু করে দিলাম, হ্যাঁ, সাপোজ আমরা আমাদের অঞ্চলে কমন সেফট্রা একজন ফ্লুক্লোক্সাসিলিন বেস্ট গ্যাস থেরাপি হিসেবে শুরু করে দেয়। তো এরপরে তুমি কিন্তু পেশেন্টের এই ট্রিটমেন্ট শুরু করার আগে আগে পেশেন্টের ব্লাড কালেকশন করছো, পেশেন্টের ওইখান থেকে যদি পাস পেয়ে থাকো পাস কালেকশন করছো, এটাকে তুমি রুটিন ইনভেস্টিগেশন এবং কালচার সেনসিটিভিটি ট্রিটমেন্ট মানে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছো। তো ওই রিপোর্ট গুলায় যদি দেখা যায় তুমি যেই অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিয়েছো সেটা সেনসিটিভ, সো কন্টিনিউ দ্যাট। যদি দেখা যায় না এটা সেনসিটিভ না, তাহলে অ্যাকর্ডিং টু সেনসিটিভিটি রিপোর্ট তুমি তোমার অ্যান্টিবায়োটিকটাকে চেঞ্জ করবা। হ্যাঁ, এখন অ্যান্টিবায়োটিক ওই প্রথম 2 সপ্তাহ, কখনো কখনো 4 সপ্তাহ পর্যন্ত আমাদের কিন্তু ইন্ট্রাভেনাস রুটে দিতে হবে। আর আমার খেয়াল করতে হবে যে পেশেন্ট ক্লিনিক্যালি ইমপ্রুভ করতেছে কিনা, এবং কখনো কখনো ব্লাডের সিআরপি দেখবো, সিপিসি দেখবো, হ্যাঁ, যে আমার বায়োকেমিক্যালি পেশেন্ট ইমপ্রুভ করতেছে কিনা, অর্থাৎ মানে ব্লাড পিকচার ইমপ্রুভ করতেছে কিনা, ক্লিনিক্যালি ইমপ্রুভ করতেছে কিনা। যদি ইমপ্রুভ করে 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে আমরা সুইচ করব হচ্ছে ওরাল অ্যান্টিবায়োটিকে। এটা আরো অ্যানাদার 3 to 6 উইকস আমাকে দিতে হবে। তাহলে দেখো আইভি মিনিমাম 2 উইকস, ওরাল মিনিমাম 3 উইকস, আইভি ম্যাক্সিমাম 4 উইকস, ওরাল ম্যাক্সিমাম 6 উইকস, অর্থাৎ 5 থেকে 10 সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে। তো কার 5 সপ্তাহ কার 10 সপ্তাহ এটা ডিপেন্ড করবে সার্জন এবং পেশেন্টের রেসপন্সের উপরে। হ্যাঁ, এখন ড্রেনেজের আলাপটা। অ্যান্টিবায়োটিক আমি আর্লি শুরু করলাম যে উইদিন 48 আওয়ার্স আফটার দ্য অনসেট অফ সিমটম, ঠিক আছে, এবং পেশেন্টকে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরেও আমি দেখলাম যে পেশেন্টের ওইরকম ইমপ্রুভমেন্ট হয় নাই। দেখো আমি কিন্তু ডিলে করিনি, অ্যান্টিবায়োটিক গিভেন আর্লি ইনএডিকুয়েট রুট, ঠিক আছে, তারপরেও কিছু সমস্যা থাকে, তাইলে ড্রেন করতে হয়, সার্জিক্যাল ড্রেনেজ লাগে। তবে আসার কথা হচ্ছে যে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে 48 আওয়ার্স এর মধ্যে যদি আমরা আইভি অ্যান্টিবায়োটিক শুরু করতে পারি এবং আমাদের সেই অ্যান্টিবায়োটিকটা পেশেন্টকে রেসপন্স করে, তাইলে ড্রেনেজ লাগে না। তাহলে ড্রেনেজ কখন, যে ক্লিনিক্যাল ফিচার ইমপ্রুভ করতেছে না, আফটার স্টার্টিং দ্য ট্রিটমেন্ট অফ 36 আওয়ার্স, 36 আওয়ার্স পাস হয়ে গেল, আমার ট্রিটমেন্ট ঠিক আছে, তারপরেও ইমপ্রুভমেন্ট অফ সিমটম হচ্ছে না। যদি ডিপ পাসের কোনো সাইন থাকে, মানে বড় ধরনের সোয়েলিং থাকে, অনেক বেশি ইডিমা থাকে, ফ্লাকচুয়েশন অফ দ্য সোয়েলিং থাকে, তাহলে আমার সার্জিক্যাল ড্রেনেজ লাগতে পারে। যদি মোস্ট সার্টেনলি ইফ পাস ইজ অ্যাসপিরেটেড, মানে এই ছোট অল্প পাস না, একটু বেশি পরিমাণে পাস যদি তুমি অ্যাসপিরেট করে অ্যাসপিরেশনে তোমার অ্যাসপিরেশনে আসে, তাহলে তুমি ধারণা করবা যে না আমার হয়তো আরো ডিপ সিটের জায়গায় আরো বেশি পাস থাকতে পারে। তো সেই ক্ষেত্রেও আমার হচ্ছে এই ড্রেনেজ লাগতে পারে। আর যদি অ্যাবসেস পেয়ে যাও তাহলে তো অবশ্যই ড্রেন করা লাগবে। তো ট্রিটমেন্ট হচ্ছে এরকমই। অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের কমপ্লিকেশন হিসেবে আমরা জানি ইপিফেশিয়াল ড্যামেজ হয়, বোন গ্রোথ কখনো কখনো অল্টার্ড হয়, অর্থাৎ অ্যাঙ্গুলার ডিফর্মিটি হয়, অর্থাৎ অথবা মানে বনি গ্রোথটা অনেক সময় কমে যায় যদি গ্রোথ প্লেট ড্যামেজ হয়, সেপটিক আর্থ্রাইটিস হয়, বোন ইনফেকশন মেটাস্টেসিস করে, অর্থাৎ অন্য বোনকে ধরতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, ক্রনিক অস্টিওমাইলাইটিস হতে পারে, এন্ড সামটাইমস সেপ্টিসেমিয়া হতে পারে। তো অ্যাকিউট অস্টিওমাইলাইটিস এই আমি আর 5-10 মিনিট সময় নিব, সেটা হচ্ছে সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটা আজকে আমরা একটু পরে করে ফেলবো। এখন দেখো পেশেন্ট আসলো, যে এই যে ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে পড়ে আসছি, পেনের কথা, ফিভারের কথা, লিম্পিং এর কথা, সোয়েলিং এর কথা, আমি মানে ওয়েট বিয়ার করতে না পারার কথা,
তো এই কমপ্লেন গুলা থাকবে, বাট কমপ্লেন গুলা অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের যত তীব্রতার সাথে থাকবে, যত বেশি মাত্রায় থাকবে, এর চেয়ে কম এবং একটু ব্যাক কমপ্লেন নিয়ে আসবে, এবং সাধারণত মানে 10-12 দিন 14 দিনের কমপ্লেন নিয়ে আসবে যে 2 সপ্তাহের মতো এই সমস্যাগুলা তার আছে। তো ওই ক্ষেত্রে যদি তোমার ডায়াগনোসিস মাথায় অস্টিওমাইলাইটিস আসে, সেটা কনসিডার করতে হবে যে ইট মে বি এ কেস অফ সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। কারণ যদি সেটা মানে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস থাকতো এবং তোমার বডি সেটাকে ডিফেন্স করতে না পারতো, অথবা যে অর্গানিজম দিয়ে হয়েছে সেটার ভিরুলেন্সি অনেক বেশি থাকতো, তাহলে এই 14 সপ্তাহে তুমি ট্রিটমেন্ট না দিলে এটা অনেক খারাপ একটা মানে কন্ডিশন ডেভেলপ করতো। দেখো এই অস্টিওমাইলাইটিসে 14 দিন প্রায় হয়ে গেছে, এই সিমটম গুলা আছে, ট্রিটমেন্ট পায় নাই, কিন্তু তার কমপ্লিকেশন গুলা অথবা পেশেন্টের প্রেজেন্টেশনটা খুব অ্যাগ্রেসিভ হয় নাই, এটাকে আমরা সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিস বলবো। অর্থাৎ দুইটা কথা, এক পেশেন্টের ইমিউনিটি অনেক হাই, দুই অর্গানিজম যেটার কারণে আমার অস্টিওমাইলাইটিস হয়েছে সেটা ভিরুলেন্সি কম। ঠিক আছে, এই দুই কারণে সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটা হয়, বডি ডিফেন্সটা স্ট্রং থাকে। ওই আগের মতোই ডিস্টাল ফিমার, প্রক্সিমাল ডিস্টাল টিবিয়া, এই জায়গাগুলোতে সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটা কমন হয়। প্যাথোলজি কি? Typically, there is a well-defined cavity in cancellous bone. Cancellous part, metaphyseal region এ cancellous bone, হ্যাঁ, tibial metaphyseal common site, সেখানে একটা সেরোপুরুলেন্ট ফ্লুইড থাকে। আমরা অস্টিওমাইলাইটিস, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস যেরকম পরে আসলাম পাস থাকে, এখানে পাস ইউজুয়ালি থাকে না, রেয়ারলি পাস থাকে, বাট এটা একটা সেরোপুরুলেন্ট ফ্লুইড থাকে। কেন? এটা ডিউ টু লেস ভিরুলেন্সি অফ দ্য মাইক্রো অর্গানিজম। এখানে আরেকটা ঘটনা ঘটে, আমি একটু পরে তোমাদেরকে একটা ছবি দেখাবো। এই যেই কেভিটিতে সেরোপোরুলেন্ট ফ্লুইডটা হইল, এই কেভিটিটা লাইন্ড থাকে বাই গ্রেনুলেশন টিস্যু। এই গ্রেনুলেশন টিস্যুতে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল প্লাস ক্রনিক ইনফ্লামেটরি সেল থাকে, এবং সারাউন্ডিং বোন ট্রাবিকুলিটা একটু থিক হয়ে যায়। এই ছবিটা দেখো, এই যে এটা কালো, এটা একটা স্ক্লেরোজ মার্জিন, এটা হচ্ছে মেটাফেশিয়াল রিজন। এই যে যে জিনিসটা, এইটাই হচ্ছে সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। এটা হচ্ছে আপার ফিমার, এটা হচ্ছে লোয়ার টিবিয়াতে। এই জিনিসটার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্রডিস অ্যাবসেস। হ্যাঁ, এটা একজন অর্থোপেডিশিয়ানের নামে, ব্রডিস অ্যাবসেস। তো এই ব্রডিস অ্যাবসেসটাই আসলে হচ্ছে সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। এখানে কি হয়েছে ঘটনাটা, যেটা আমরা পরে আসলাম, যে একটা এই যে ক্যাভিটিটা, এই ক্যাভিটিটা ওয়ার্ল্ড অফ, হ্যাঁ, এখানে এই বোনের যে রিয়াকশন হয়েছে, এই ক্যাভিটিটাকে সে আটকাই দিতে পারছে। এখানে এই রেডিওলজিক্যালি এক্সরেতে একটু বেশি বেশি সাদা, অর্থাৎ স্ক্লেরোটিক দেখা যাবে, এবং এর মাঝখানে এই হলো দেখা যাবে। এরকম একটা রেডিওলজিক্যাল ফিচার নিয়ে এবং ক্লিনিক্যালি যে কথাগুলো বললাম সেইভাবে যদি তোমার প্রেজেন্ট করে, ওটাকে তুমি সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিস হিসেবে কনসিডার করবা। ক্লিনিক্যালি পেশেন্টের হচ্ছে এটা চিলড্রেন হয়, অ্যাডোলেসেন্ট হয়, পেইন থাকে কতদিনের, মানে উইক অর মান্থস, মানে 2-3 সপ্তাহের। তো বই পুস্তকে বলা আছে যে 14 দিনের কথা। পেশেন্টের লিম্পিং থাকতে পারে, আর টেম্পারেচারটা হচ্ছে ইউজুয়ালি নরমাল থাকে, জ্বর তেমন একটা থাকে না। তবে পেশেন্টের ওই ইনভলভড লিম্বটা কিছুটা স্লাইট সোয়েলিং থাকতে পারে, তবে মাসেল ওয়াস্টেড থাকতে পারে, লোকালি ওই সাইডটা টেন্ডার থাকতে পারে। এই হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ইনভেস্টিগেশন আগের মতোই, হ্যাঁ, ডব্লিউবিসি কাউন্ট করবা, ব্লাড কালচার, এগুলাতে খুব একটা চেঞ্জ আসে না, ইএসআরটা একটু এলিভেটেড থাকে। আর আমরা যদি কালচার করি, যদি ওই ফ্লুইডটা আমরা কালেক্ট করতে পারি, এই ফ্লুইডটা কালচার করি, কালচার করে আমরা দেখি। তো এই ক্ষেত্রেও কমনেস্ট অর্গানিজম সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিসেও হচ্ছে স্ট্যাফোরিয়াস। এখানে দেখো, এটা কিন্তু এই যে ট্রেডিশনাল একেবারে সকল ব্রডিসেপসিস ছিল। এই পেশেন্টটাই, হ্যাঁ, পরবর্তীতে কখনো কখনো একটু রেয়ারিফেকশন, হ্যাঁ, রেয়ারিফেকশনটা ডিফিউজ হয়। রেয়ারিফেকশন মানে কি? এই পিকচারটা দেখো, এই যে কন্ডিশনটা ছিল, হ্যাঁ, এটা একটু কালো কালো না, অর্থাৎ এইখানে বোনসের ডেনসিটিটা এই জায়গায় কমে গেছে ডিউ টু ইনফেকশন। এই ডেনসিটিটা যদি কমে যায়, এটাকে রেয়ারিফেকশন বলে, অর্থাৎ একটা জায়গার টিস্যুর ডেনসিটি রেডিওলজিক্যালি কমে যাওয়া। তো এখানে দেখো এই যে রেয়ারিফেকশনটা, এটা একটু ডিফিউজ হয়ে গেছে, খুব
কম সময়ে কখনো কখনো এটা যে কর্টিক্যাল ইরোশন হয়, এবং এই যে দেখো কর্টিক্যাল ইরোশন এই জায়গাটা, আর এখানে এই যে পেরিওস্টিয়াল রিঅ্যাকশন হয়েছে, অর্থাৎ এ এবং বি radiologically these are very common in subacute osteomyelitis. Sometimes rarefaction may be more diffuse involving cortex, and sometimes there may presence of cortical erosion as well as periosteal reaction. ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাবএকিউটের রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। আদার ইনভেস্টিগেশন বায়োপসি করতে পারো, তারপরে হচ্ছে বোন স্ক্যান করতে পারো। ট্রিটমেন্ট কনজারভেটিভ, যদি ডায়াগনোসিস মোটামুটি সন্দেহ নাই যে সাবএকিউট অস্টিওমাইলিটিস, সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা ইমমোবিলাইজ করে রাখবো, অ্যান্টিবায়োটিক দিব। আমরা এরকম অ্যান্টিবায়োটিক দেই যেই অ্যান্টিবায়োটিক গুলোর বোন পেনিট্রেশন ক্যাপাসিটি হাই, যেরকম ফুসিডিক অ্যাসিড। ফ্লুক্লক্সাসিলিন কেন দেই? স্টাফাইলোকোকাসের এগেইনস্টে ফ্লুক্লক্সাসিলিন অনেক ভালো একটা ঔষধ। ইন্ট্রাভেনাস দিব 4 থেকে 5 দিন, পরে ওরাল দিব 6 উইকস। দেখো অ্যাকিউট অস্টিওমাইলিটিসে তুমি মিনিমাম 2 সপ্তাহ আইভি দিয়ে আসছো, বাট সাব একিউটের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো 5-7 দিন, 4 থেকে 5 দিন আইভি, বাকি 6 সপ্তাহ ওরাল। কখনো কি সাব একিউট অস্টিওমাইলিটিসে সার্জারি লাগবে? লাগতে পারে। কিউরেটিভ ইজ ইন্ডিকেটেড ইফ এক্স-রে শো that there is no healing after conservative treatment. তুমি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতেছো কিন্তু রেডিওলজিক্যালি পেশেন্টের ওই যে যে লিশনটা ছিল সেটা তোমার ইয়ে করতেছে না, ইমপ্রুভ করতেছে না, সেই ক্ষেত্রে আমার ওই স্পেসিফিক জায়গাটাকে কিউরেট করে নিয়ে আসতে হবে। তো এই যে যদি একটা সাবএকিউট অস্টিওমাইলিটিসের পেশেন্টের আমার সার্জারি লাগে, অর্থাৎ সার্জিক্যাল কিউরেটিভ লাগে, এরপরে আবার আরেক কোর্স অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে। তো আমি আজকে এখানেই শেষ করতে চাইতেছি। আমরা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইনফেকশন স্টার্ট করলাম। একিউট অস্টিওমাইলিটিস সম্বন্ধে একটু কথা, সাব একিউট অস্টিওমাইলিটিসটা পড়াশোনা করলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ক্রনিক অস্টিওমাইলিটিসটা ভালো মতোই আমরা করে ফেলবো। তো এখানে আমরা যে জিনিসটা বুঝলাম যে অস্টিওমাইলিটিস হচ্ছে বোনস এবং বোন মেরু এবং এর সারাউন্ডিং যে টিস্যু স্ট্রাকচার গুলো আছে এর ইনফেকশন অর্গানিজম দিয়ে হয়। স্টাফাইলোকোকাস ইউজুয়ালি, বাচ্চাদের ক্ষেত্রে হিমোফাইলাস, এডিক্ট, ড্রাগ অ্যাবিউজার, সিকেল সেল ডিজিজ, এদের ক্ষেত্রে অন্যান্য কিছু স্পেসিফিক অর্গানিজম আছে। তো এই পেশেন্ট গুলা ঢোকার পরে মেটাফাইসিসটা কমন সাইট। কেন কমন সাইট? ডিউ টু পিকুলিয়ারিটি, অ্যানাটমিক্যাল পিকুলিয়ারিটি অফ দ্যাট সাইট। এবং কখনো কখনো কাদের একদম ছোট বাচ্চাদের ইপিফাইসিস ধরতে পারে। অ্যাডাল্টের ক্ষেত্রে ভার্টিব্রা কমন সাইট। আর এই ধরনের পেশেন্টগুলো আমাদের কাছে কি নিয়ে আসে? পেইন, সোয়েলিং, লিম্পিং, ফিভার, আনওয়েট মানে নন ওয়েট বিয়ারিং অর্থাৎ রিফিউজ টু ওয়েট বিয়ার, এই সমস্ত প্রেজেন্টেশন নিয়ে আসে। আমরা অস্টিওমাইলিটিস একিউট ক্ষেত্রে ডায়াগনোসিসটা মোস্টলি ক্লিনিক্যালি করার চেষ্টা করব। ক্লিনিক্যাল ডায়াগনোসিস সাথে সাথে আমরা কিছু ইনভেস্টিগেশন করব, ব্লাডের ইনভেস্টিগেশন, এক্সরে করব, কখনো কখনো আর্লি ডিটেকশনের জন্য এমআরআই করতে পারি, হাই রেজলিউশন আলট্রাসাউন্ড করতে পারি যদি আমাদের ফ্যাসিলিটি থাকে, বোন স্ক্যান আমাদেরকে হেল্প করতে পারে। তো ডায়াগনোসিস ক্লিনিক্যালি শুরু করার সাথে সাথেই আমাদের ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। ট্রিটমেন্ট যত আর্লি শুরু হবে, আমাদের যে প্যাথোলজিক্যাল স্টেপস গুলো আছে এই অস্টিওমাইলিটিসের, ইনফ্লামেশন, সাপুরেশন, তারপরে হচ্ছে তোমার নিউ বোন ফরমেশন, তারপরে হচ্ছে ডেড বোন ফরমেশন, এই স্টেপ বাই স্টেপ যে সিকুয়েলি গুলা আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট শুরু করতে পারলে আমাদের প্যাথোলজিক্যাল যে প্রোগ্রেশনটা সেটা আর্লি আমরা বন্ধ করে দিতে পারবো। সো এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যালি আমাকে ডায়াগনোসিস করতে হবে, ট্রিটমেন্ট শুরু করতে হবে। ট্রিটমেন্ট কি? পেশেন্টের ব্যথা কমাইতে হবে, পেশেন্টকে ইমমোবিলাইজ করে রাখতে হবে, পেশেন্টকে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিতে হবে। বেস্ট কেস থেরাপিতে যদি কালচার সেন্সিটিভিটি রিপোর্টে চেঞ্জ আসে, আমার অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করা লাগবে, এবং সার্জিক্যাল ড্রেনেজ কখনো কখনো লাগে। যদি ট্রিটমেন্ট ঠিক মতো করতে পারি কমপ্লিকেশন হবে না, না হলে কিছু কমপ্লিকেশন হতে পারে, অ্যাঙ্গুলার ডিফর্মিটি হতে পারে, লিম্ব লেন্থ ডিসক্রিপেন্সি হতে পারে, পেশেন্টের সেপ্টিক আর্থ্রাইটিস হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, মেটাস্টেটিক বোন ইনফেকশন হতে পারে। আর সাবএকিউট অস্টিওমাইলিটিস কোনটা? যে 14 দিনের মতো কমপ্লেইন থাকবে, তার কমপ্লেইনটা একিউট অস্টিওমাইলিটিসের মতো অত তীব্র হবে না, একটু ভ্যাগ হবে। স্টাফাইলোকোকাস ইউজুয়ালি দা কমন অর্গানিজম। তো সেই ক্ষেত্রে আমরা ব্রডি সেপসিস বলে একটা কথা আছে, ওইরকম একটা রেডিওলজিক্যাল ফিচার পাবো। তো ট্রিটমেন্ট হচ্ছে একিউট অস্টিওমাইলিটিসের মতোই,
কিন্তু অ্যান্টিবায়োটিকটা আইভি, ডিউরেশনটা একটু কম হবে 5-7 দিন, বাকি ওরাল অ্যান্টিবায়োটিক হবে। আর এই ওরাল অ্যান্টিবায়োটিক মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি কোনো কারণে ফেল করে, সাবএকিউট অস্টিওমাইলাইটিসেও কখনো কখনো সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে। তো সার্জিক্যাল ট্রিটমেন্ট করার পরে আমরা আরেক কোর্স ওরাল অ্যান্টিবায়োটিক মানে মানে কনজারভেটিভে যেই শিডিউল আমরা ব্যবহার করতাম অ্যান্টিবায়োটিকের, সেই অ্যান্টিবায়োটিক শিডিউলটা আমরা ব্যবহার করব। তো তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে করতে পারো। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Sir, I have one question. That is why the patients of peripheral vascular disease are at risk of osteomyelitis. গুড কোশ্চেন। পেরিফেরাল ভাস্কুলার যে ডিজিজটা, হ্যাঁ তুমি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই ক্ষেত্রে পেশেন্টের ইমিউনিটি কমে, এইটা একটা ফ্যাক্টর। আরেকটা জিনিস দেখো যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যখন হবে, এই পেশেন্টের ভাস্কুলার ফ্লোটা আমরা নর্মাল যে ফ্লো থাকে সেই ফ্লো থাকে না, সেই ক্ষেত্রে ভাস্কুলার স্ট্যাসিস হয়। আর এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কোনো পেশেন্ট যদি ব্যাকটেরিয়ামিয়ার পেশেন্ট হয়, যদি বডি